হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমরা যে ইতিহাসের সিরিজটা চালু করেছিলাম, তো তার আজকে 3 নম্বর পার্টটি দেখে নেব। ঠিক আছে? তো এটা যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তুমি যে পরীক্ষা দাও সব পরীক্ষাতেই এগুলো কাজে লাগবে। ঠিক আছে? তো আগের পার্টগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নিও। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেগুলো। ঠিক আছে? তো দেখে নাও আজকের প্রথম প্রশ্ন কি আছে। না, বলা হয়েছে দেখো, দ্বাদশ সঙ্গে কার প্রচারিত ধর্মমত বর্ণিত আছে। তো এটির অ্যান্সার কী হবে? না, দ্বাদশ সঙ্গে কার প্রচারিত ধর্মমত বর্ণিত আছে, এটা হবে মহাবীরের। ঠিক আছে? তো মহাবীর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? তো এটি হবে না 540 খ্রিস্টাব্দে মহাবীর জন্মগ্রহণ করেন কোথায়? না কুন্দাগাম বৈশালীতে। ঠিক আছে? তো এটাও গুরুত্বপূর্ণ, তো মনে রাখার চেষ্টা করো। এবং মৃত্যু হয় কবে? না মহাবীরের মৃত্যু হয় 468 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় মৃত্যুবরণ করেন? না পাবনপুরীতে। ঠিক আছে? তো এগুলোও কোশ্চেন আসে। আমি যে এক্সট্রা কোশ্চেনগুলো তোমাদের বলে দেবো সেগুলো একটু নোট করে নিও, পারলে মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে? দেখো পরের প্রশ্ন, ব্রহ্মজিৎ গৌড় কার সেনাপতি ছিলেন? তো এটি কী হবে? না ব্রহ্মজিৎ গৌড় ছিলেন শেরশাহের সেনাপতি। 3 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রচলন করেন? তো এটির অ্যান্সার কী হবে? না রেশনিং ব্যবস্থা প্রচলন করেছিলেন আলাউদ্দিন খলজি। ঠিক আছে? 1 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার। এবং এনাকে বলা হতো দ্বিতীয় আলেকজান্ডার। দ্বিতীয় আলেকজান্ডার বলা হতো আলাউদ্দিন খলজিকে। তো ওনার ডাকনাম ওটি। তো পরে এটা মনে রাখার চেষ্টা করো, এগুলোও পরীক্ষায় আসে। তো তারপরে দেখো, জৈন ধর্মের 23তম ও 24তম তীর্থঙ্কর ছিলেন যথাক্রমে। তো নিম্নে কোনটি হবে অ্যান্সার? না 23তম তীর্থঙ্কর ছিলেন কে? 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ এবং 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর। ঠিক আছে? তো এটা হবে পার্শ্বনাথ ও মহাবীর। পরের প্রশ্ন দেখো, বাংলার প্রথম সার্বভৌম নৃপতি কে ছিলেন? তো এটির অ্যান্সার কী হবে? না বাংলার প্রথম সার্বভৌম নৃপতি ছিলেন কে? না এটি হচ্ছে 3 নম্বর অপশান, শশাঙ্ক ছিলেন। ঠিক আছে? এবং এই গোপাল ছিলেন কি? না পাল বংশের প্রতিষ্ঠাতা। এই ধর্মপাল কে ছিলেন? না ধর্মপাল হচ্ছেন বিক্রমশীল মহাবিহারের প্রতিষ্ঠাতা। ঠিক আছে? আগের দিন আমি বলে দিচ্ছি, যারা ভিডিওগুলো দেখেছো অবশ্যই মনে রাখবে। তো আমি এক্সট্রা কোশ্চেনগুলো আবার রিপিট করে দেবো যাতে তোমাদের রিভাইজ হয়ে যায়। ঠিক আছে? তো ধর্মপাল প্রতিষ্ঠা করেন কি? না বিক্রমশিলা মহাবিহার। এবং ধর্মপালকে কি বলা হতো? না উত্তরা পথস্বামী বলা হতো। ঠিক আছে? এবং হুসেন শাহকে কি বলা হয়? না হুসেন শাহকে বলা হয় বাংলাদেশের আকবর। ঠিক আছে? তো এটাও একটু মনে রেখে দিও। দেখো পরের প্রশ্ন কি আছে, কোন মুঘল সম্রাট তার হিন্দু প্রজাদের জিজিয়া কর প্রদান থেকে মুক্তি দিয়েছিলেন? তো এটি অ্যান্সার কী হবে? কে দিয়েছিলেন এটি? এটি হবে ডি অপশান, আকবর দিয়েছিলেন তার হিন্দু প্রজাদের জিজিয়া কর থেকে মুক্তি। পরের প্রশ্ন দেখো, বলা হয়েছে কোন সুলতান তামার টোকেন মুদ্রার প্রচলন করেন? তো এটি অ্যান্সার কী হবে? না এটি প্রচলন করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে? তো এটি প্রচলন করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। এবং ইলতুৎমিশের সম্বন্ধে একটু বলে দিই, তোমাদের আগের দিন যারা ভিডিওটা দেখেছো তারা জানবে ইলতুৎমিশকে কী বলা হয়? না কৃতদাসের কৃতদাস। এবং ইলতুৎমিশ ইকতা ও জাগির প্রথা প্রবর্তন করেন। ঠিক আছে? তো এটা একটু মনে রাখার চেষ্টা করো, পারলে নোট করে নাও। এবং দেখো শেষে দেওয়া আছে ফিরোজ শাহ তুগলক। তো ফিরোজ শাহ তুগলককে কী বলে ডাকা হয়? না সুলতানি যুগের আকবর বলা হয় ফিরোজ শাহ তুগলককে। ঠিক আছে? তো তার পরের প্রশ্ন দেখে নাও, সর্বাধিক সমর্থিত তথ্য অনুযায়ী আর্যদের আদি বাসস্থান ছিল? এটি অ্যান্সার কী হবে? না সর্বাধিক সমর্থিত তথ্য অনুযায়ী আর্যদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়া। 2 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, গৌতম বুদ্ধের জন্ম হয়? তো এটি অ্যান্সার কী হবে? না গৌতম বুদ্ধের জন্ম হয় নেপালের লুম্বিনী উদ্যানে। ঠিক আছে? এটা হচ্ছে তোমার সম্পূর্ণ অ্যান্সার হচ্ছে কপিলাবস্তু নগরের কাছে লুম্বিনী উদ্যানে। ঠিক আছে? তো তোমাদের যখন এখানে পরীক্ষায় দেখবে হয় কপিলাবস্তু নয় লুম্বিনী, যে কোনো একটা দিয়ে দেয়। তো গৌতম বুদ্ধ জন্ম হয় যখন লুম্বিনী উদ্যানে। তো কত খ্রিস্টাব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন? না জন্মগ্রহণ করেন 563 খ্রিস্টাব্দে। ঠিক আছে? এটা একটু মনে রেখো, 563 খ্রিস্টাব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। ঠিক আছে? তো এটাও অনেক সময় পরীক্ষায় চলে আসে। এবং কত খ্রিস্টাব্দে না মৃত্যু হয় গৌতম বুদ্ধের? না এটি হয় 487 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে? কোথায় মৃত্যুবরণ করেন? না হচ্ছে কুশিনগরে। দেখো 4 নম্বর অপশন যেটা আছে এটা হচ্ছে এর সঠিক অ্যান্সার। তো দেখে নাও পরের প্রশ্ন, মহাবীরের প্রকৃত নাম ছিল? তো এটি অ্যান্সার কী হবে? না মহাবীরের প্রকৃত নাম হচ্ছে সি অপশান, বর্ধমান। এবং মহাবীর ছিলেন 24তম তীর্থঙ্কর, যেটা তোমাদের আগের প্রশ্নে তোমরা দেখলে। এবং প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? না ঋষভনাথ। ঠিক আছে? ঋষভনাথ ছিলেন প্রথম তীর্থঙ্কর। পরের প্রশ্ন দেখো, কাবুলিয়ত ও পাট্টা প্রবর্তন করেন কে? তো এটি অ্যান্সার কী হবে? না কাবুলিয়ত ও পাট্টা প্রবর্তন করেন কে তাহলে? না শেরশাহ। 2 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার। ঠিক আছে? এ দেখো, আকবর প্রবর্তন করেছিলেন কি? না আকবর প্রবর্তন করেছিলেন দিনী ইলাহি এবং মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন আকবর। ঠিক আছে? এবং ঔরঙ্গজেবকে তোমাদের আগের দিন কী বলে ডাকা হয়? না আলমগীর ও জিন্দাপীর বলে দিয়েছিলাম। তো সেগুলো আবার রিভাইজ করে নিলাম তোমাদের। ঠিক আছে? দেখো পরের প্রশ্ন, কোন সুলতানের রাজত্বকালে ইবন বতুতা ভারতে আসেন? তো এটি অ্যান্সার কী হবে? না ইবন বতুতা ভারতে এসেছিল কার সময়? না মোহাম্মদ বিন তুগলকের সময়।
ঠিক আছে? এবং এখান থেকে একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখো 4 নম্বর অপশান দেওয়া আছে রাজিয়া। তো রাজিয়া হচ্ছেন সুলতান, রাজিয়া ছিলেন দিল্লির মনসদে একমাত্র প্রথম এবং শেষ মহিলা শাসক। ঠিক আছে? অনেক পরীক্ষায় প্রশ্নটা এসছে, তো প্রশ্নটা ভালোভাবে মনে রেখে দিও। ঠিক আছে? যে দিল্লির মসনদে একমাত্র প্রথম এবং শেষ মহিলা শাসক ছিলেন সুলতান রাজিয়া। ঠিক আছে? এবং দেখো এখানে ইলতুৎমিশের নাম আবার এসছে। তো ইলতুৎমিশের নাম কি? ইলতুৎমিশ আমি আগের দিন কি বললাম? না কৃতদাসের কৃতদাস বলা হয়, ইকতা ও জাগির প্রথা প্রবর্তন করেন। ঠিক আছে? তো দেখো পরের প্রশ্ন। এগুলো একটু রিভাইজ করলে তোমাদের আরও বেশিভাবে মনে থাকবে। ঠিক আছে? তো কোন ধর্মের 4টি মূলনীতিকে বলা হয় চতুর্জাম? তো এটির অ্যান্সার কী হবে? না চতুর্জাম বলা হয় জৈন ধর্মের 4টি মূলনীতিকে বলা হয় চতুর্জাম। ঠিক আছে? তো দেখো পরের প্রশ্ন। বিম্বিসারের রাজধানী ছিল, তো কোথায় হবে বিম্বিসারের রাজধানী? না সি অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার, রাজগৃহে ছিল বিম্বিসারের রাজধানী। পরের প্রশ্ন দেখো, বাতাপির চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? যারা আমার আগের দিনের ভিডিওটা দেখেছো তারা অবশ্যই পারবে, আমি সেখানে বলে দিয়েছিলাম তোমাদের, কোশ্চেনটা হয়তো ছিল না। তো এটির অ্যান্সার কী হবে? না বাতাপির চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন দ্বিতীয় পুলকেশী, এবং চালুক্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম পুলকেশী। ঠিক আছে? দেখো পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাটকে ভারতের ইতিহাসে তার ভ্রান্ত দাক্ষিণাত্য নীতির জন্য মনে রাখা হয়েছে বা মনে রেখেছে? তো এটির অ্যান্সার কী হবে? না এটি হবে ঔরঙ্গজেবকে। ঠিক আছে? 2 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। তো ঔরঙ্গজেবকে একটু আগে কী বললাম, কী বলা হয়? না আলমগীর ও জিন্দাপীর। ঠিক আছে? তো সেটা মনে রেখে দিও সবসময়। পরের প্রশ্ন দেখো, কোন সুলতান সিকান্দার সানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধি গ্রহণ করেছিলেন? তো এটি অ্যান্সার কী হবে? না দ্বিতীয় আলেকজান্ডার হচ্ছেন কে? এটা হচ্ছে আলাউদ্দিন খলজি। ঠিক আছে? 3 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখো কি বলা হয়েছে, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতার নাম কি? তো এটির অ্যান্সার কী হবে? না রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে দন্তি দুর্গ। 1 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। এবং সিমুক ছিলেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, ষোড়শ মহাজনপদের মধ্যে কোন জনপদের অবস্থান ছিল দক্ষিণ ভারতে? তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো তো এটার অ্যান্সার কী হবে? এগুলো একবারে বেসিক প্রশ্ন। ঠিক আছে? তো এটির অ্যান্সার হবে অসমক। 2 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। এই প্রশ্নগুলো পুরো মুখস্থের মতো একবারে জল করে ফেলবে তোমরা, যে কোনো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন অবশ্যই কমন পাবে। দেখো তারপরে বলা হয়েছে কি অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন কে? তো এটির অ্যান্সার কী হবে? না অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। 2 নম্বর অপশান হচ্ছে এটি সঠিক অ্যান্সার। তোমরা আমাকে কমেন্টে জানাও যে কত খ্রিস্টাব্দে এটি পাঠোদ্ধার করা হয়। ঠিক আছে? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, কত খ্রিস্টাব্দে জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন? তো তোমরা 20 নম্বর প্রশ্নের অ্যান্সার দিয়ে আমাকে এটা কমেন্টে জানাও যে কত খ্রিস্টাব্দে। তো পরের প্রশ্ন দেখো, ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার পর ভারতবর্ষে কোন আন্দোলনে শুরু হয়? তো এটির অ্যান্সার কী হবে? না এটির অ্যান্সার হবে ভারত ছাড়ো আন্দোলন। কত সালে হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন? না 1942। ক্রিপস মিশনেও ভারত এসেছিল 1942 সালে। 1942 সালে আগস্ট মাসে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। ঠিক আছে? এবং খিলাফত আন্দোলন কত সালে শুরু হয়েছিল? না খিলাফত আন্দোলন শুরু হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। ঠিক আছে? অসহযোগ আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? এটা হচ্ছে 1920 খ্রিস্টাব্দে। এবং আইন অমান্য আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? এটা হচ্ছে 1930-এ। ঠিক আছে? তো পরস্পর সালগুলো মনে রেখে দিও, গুরুত্বপূর্ণ সবকটাই। তারপরে দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীর মধ্যে সংঘর্ষ চরমে উঠেছিল? তো এটির অ্যান্সার কী হবে? এটিও আমি আগের দিন বলে দিয়েছিলাম। এটির অ্যান্সার কী হবে? না সুরাট অধিবেশনে। তো সুরাট অধিবেশনে সভাপতিত্ব কে করেছিলেন? না এটা হবে রাসবিহারী বসু। কত খ্রিস্টাব্দে হয় সুরাট অধিবেশন? এটা হচ্ছে 1907 খ্রিস্টাব্দে। তো এগুলো মনে রাখবে অবশ্যই, এগুলো গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্ন দেখো, ডান্ডি অভিযানের সূচনা হয়েছিল কবে? তো এটির অ্যান্সার কী হবে? না ডান্ডি অভিযানের সূচনা হয়েছিল 12ই মার্চ 1930 খ্রিস্টাব্দে। 2 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার। ঠিক আছে? এবং দেখো এখানে বলা হয়েছে 8ই আগস্ট 1942। তো এই ডেটটা হচ্ছে তোমাদের ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়েছিল যখন, এই ডেটে। এবং 1931 সাল দেওয়া আছে। 1931 সালে গুরুত্বপূর্ণ কী কী ঘটনা ঘটেছিল সেটাও একটু মনে করিয়ে দিই তোমাদের। না এই সময় হচ্ছে 1931 সালে ভগৎ সিংয়ের ফাঁসি হয়েছিল। ঠিক আছে? গান্ধী আইন চুক্তিও হয়েছিল এই 1931 খ্রিস্টাব্দে। তো এই দুটো হচ্ছে 31 সালের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং তো দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল 1931 খ্রিস্টাব্দে। ঠিক আছে? তো এগুলো একটু মনে রেখে দিও। দেখো পরের প্রশ্ন, কংগ্রেস 26শে জানুয়ারিতে স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নিম্নোক্ত কোন স্থানে গ্রহণ করেছিল? এটি অ্যান্সার কী হবে? না এটি গ্রহণ করেছিল লাহোর অধিবেশনে। লাহোর অধিবেশন কত খ্রিস্টাব্দে হয়েছিল? না 1929 হয়েছিল। 1929 হয়েছিল লাহোর অধিবেশন। তখন সভাপতি কে ছিলেন? না জওহরলাল নেহরু। তো পরের প্রশ্ন দেখো,
চৌরি চৌরার ঘটনার পর কোন আন্দোলন প্রত্যাহার করা হয়? তো এটি অ্যান্সার কী হবে? না চৌরি চৌরা ঘটনার পর কোন আন্দোলন প্রত্যাহার করা হয়? এটি হয়ে যাবে অসহযোগ আন্দোলন। 4 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখো, তোমাদের যদি কোনো প্রশ্ন ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে দিও, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে দিই তোমাদের। তো কোনো সেসব নিয়ে তোমাদের চিন্তাভাবনা করার দরকার নেই, ঠিক আছে? আমাকে জাস্ট কমেন্টে বলে দিও, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। তো দেখো তারপরে প্রশ্ন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? তো এটি অ্যান্সার কী হবে? না আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। 1 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার। কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এটি? এটাও গুরুত্বপূর্ণ, মনে রাখা দরকার। এটা হচ্ছে 1815 খ্রিস্টাব্দে। কোথায় করেন? না কলকাতায়। তারপরে প্রশ্ন দেখো, কবে এবং কোথায় গদর পার্টি প্রতিষ্ঠিত হয়? তো এটির অ্যান্সার কী হবে? না গদর পার্টি প্রতিষ্ঠিত হয় আমেরিকার সান ফ্রান্সিসকোতে 1913 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠাতাকে? না লালা হরদয়াল। পরের প্রশ্ন দেখো, ভারতের বাইরে প্রথম ভারতীয় সেনাবাহিনী গঠন কে করেছিলেন? তো এটি কী হবে? না এটি প্রথম করেছিলেন রাসবিহারী বসু। 3 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কী ছিল? তো এটি কী হবে? না ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে দ্য বেঙ্গল গেজেট। কে প্রতিষ্ঠা করেছিলেন এটি? না জেমস আগাস্টাস হিকি। কত খ্রিস্টাব্দে? 1780 খ্রিস্টাব্দে। ঠিক আছে? তো এগুলো মনে রেখে দিও সবসময়, পারলে নোট করে নেবে, আমি বারবার বলে দিচ্ছি। তারপরে প্রশ্ন দেখো, লাইফ ডিভাইন কে রচনা করেন? এটি অ্যান্সার কী হবে? লাইফ ডিভাইন রচনা করেন শ্রী অরবিন্দ ঘোষ। 1 নম্বর অপশন হচ্ছে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কত সালে প্রণীত হয় হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন? তো এটির অ্যান্সার কী হবে? না এটি হবে 1856 খ্রিস্টাব্দে। তখন কে গভর্নর জেনারেল ছিলেন? না লর্ড ডালহৌসি। ঠিক আছে? এবং তার পরের বছরই ঠিক 1857 সালে গভর্নর জেনারেল থেকে ভাইসরয় হন কে? প্রথম লর্ড ক্যানিং। ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখো, অভিনব ভারত নামক গুপ্ত সংগঠনটির প্রতিষ্ঠাতা ছিলেন কে? তো এটি কী হবে? না অভিনব ভারত নামক গুপ্ত সমিতিটির প্রতিষ্ঠাতা ছিলেন ভি.ডি. সাভারকর। কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এটি? না 1904 খ্রিস্টাব্দে। ঠিক আছে? 1904 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। যে এটির আগের নাম ছিল কি? না মিত্র মেলা এটি আগের নাম ছিল, এবং সেটি প্রতিষ্ঠিত হয় 1900 নয়, সেটি হচ্ছে 1899 খ্রিস্টাব্দে। ঠিক আছে? ভি.ডি. সাভারকর প্রতিষ্ঠা করেন অভিনব ভারত, এবং এটির আগের নাম কী ছিল? না মিত্র মেলা। সেটি 1899 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, এবং সেটিও প্রতিষ্ঠা করেন ভি.ডি. সাভারকর। সেটার পরবর্তীকালে নাম হয় 1904 খ্রিস্টাব্দে আবার অভিনব ভারত। ঠিক আছে? তো পরের প্রশ্ন দেখো, কোন সালে জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করে? তো এটি অ্যান্সার কী হবে? এটি হবে 1929 খ্রিস্টাব্দে। কোথায় হয়েছিল? না লাহোর অধিবেশনে। কে সভাপতি ছিলেন? জওহরলাল নেহরু। ঠিক আছে? আমি বারবার তোমাদের রিপিট করে দিচ্ছি যাতে তোমরা ভালোভাবে মনে রেখে দিতে পারো। পরের প্রশ্ন দেখো, মুজাফফরপুর খুন হয়েছিল কত খ্রিস্টাব্দে? দেখো 1908 খ্রিস্টাব্দে। তো এর সাথে কোন দুই বিপ্লবী জড়িত ছিলেন? তো এটি অ্যান্সার কী হবে? না এটির সঙ্গে অ্যান্সার হবে প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু। ঠিক আছে? ক্ষুদিরাম বসু কি এই প্রফুল্ল চাকি ক্ষুদিরাম বসু ছিলেন এই খুনের সাথে যুক্ত। ঠিক আছে? এবং এনারা কী করেছিলেন? না কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা করেছিলেন, কিন্তু কিংসফোর্ডকে তিনারা হত্যা করতে পারেননি। তার স্ত্রীর মৃত্যু হয় তার জন্য। তো এটি এর পরবর্তীকালে 1908 খ্রিস্টাব্দেই ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। ঠিক আছে? তো 1908 খ্রিস্টাব্দে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়, এটাও তোমরা মনে রেখে দিও এর সাথে। পরের প্রশ্ন দেখো, ভারতীয় বিপ্লবীদের দ্বারা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কোন সালে হয়েছিল? তো এটি অ্যান্সার কী হবে? না এটি হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। তো তার পরের প্রশ্ন দেখো কী বলেছে, এবং এখানে একটা এক্সট্রা তোমাদের একটা আমি কোশ্চেন বলে দিচ্ছি। দেখো 1921 সালে, এটা আমি তোমাদের বলিনি, 1921 সালে একটা গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছিল, পরীক্ষায় বারবার অনেকবার এসেছে। সেটা কিনা মোপালা বিদ্রোহ কত খ্রিস্টাব্দ হয়? মোপালা বিদ্রোহ হয়েছিল 1921 খ্রিস্টাব্দে কেরলে। ঠিক আছে? মোপালা বিদ্রোহ, এটা একটু মনে রেখে দিও, মোপালা বিদ্রোহ হয়েছিল 1921 খ্রিস্টাব্দে কেরলে। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ আমার মনে হয়, তাই আমি তোমাদের বলে দিলাম। তো দেখো তারপরের প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? তো এটি কী হবে? না এটি তোমাদের আগের দিন একটা কোশ্চেন দিয়েছিলাম, সেই কোশ্চেনটাই আবার আজকে দেওয়া হয়েছে। তো এটি হবে এস.এন. ব্যানার্জি, মানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ঠিক আছে? কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এটা? না হচ্ছে 1876 খ্রিস্টাব্দে। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, দিল্লির আইনসভার ভবনে বোমা নিক্ষেপের ঘটনায় ভগৎ সিংয়ের সহযোগী ছিলেন কে? তো এটি অ্যান্সার কী হবে? না এটি হবে বটুকেশ্বর দত্ত। বটুকেশ্বর দত্ত ছিলেন ভগৎ সিংয়ের সহযোগী। কত খ্রিস্টাব্দে এটা হয়েছিল? না
29 খ্রিস্টাব্দে। এবং ভগৎ সিংয়ের ফাঁসি তোমাদের আমি একটু আগেই বলে দিলাম কত খ্রিস্টাব্দে হয়েছিল, না 1931 খ্রিস্টাব্দে ভগৎ সিংয়ের ফাঁসি হয়েছিল। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, নীল দর্পণ গ্রন্থের লেখককে? তো এটি অ্যান্সার কী হবে, না নীল দর্পণ গ্রন্থের লেখক হচ্ছে দীনবন্ধু মিত্র। তোমরা আমাকে কমেন্টে জানাও যে নীল দর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেন। ঠিক আছে, তো কোশ্চেনের নাম্বার 38, তো এই নাম্বার দিয়ে তোমরা অ্যান্সার জানাবে আমাকে। পরের প্রশ্ন দেখো, রামকৃষ্ণ মিশন স্থাপন করেন কে? তো এটি অ্যান্সার কী হবে, না রামকৃষ্ণ মিশন স্থাপন করেন স্বামী বিবেকানন্দ। কত খ্রিস্টাব্দে, না 1897 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন দেখো, কে ভার্নাকুলার পেস অ্যাক্ট প্রণয়ন করেন? তো এটি অ্যান্সার কী হবে, না ভার্নাকুলার পেস অ্যাক্ট প্রণয়ন করেন লর্ড লিটন। কত খ্রিস্টাব্দে, 1878 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো ডেটগুলোও তোমরা একটু মনে রাখার চেষ্টা করো, তারিখটা তো গুরুত্বপূর্ণ এগুলো। তো আজকের পার্টটা এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, একটা নিজের বন্ধুদের শেয়ার করে দিও, যাতে তারাও এতে অংশগ্রহণ করতে পারে, এখান থেকে তারাও অনেক শিখতে পারে। এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিচে থাকা দেখো সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দাও, এবং তার পাশে একটা বেল আইকন আসবে, সেটাকেও প্রেস করে দিও, তাতে আমরা কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাও। তো ধন্যবাদ।